স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি দানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে রাজনৈতিক বিশ্লেষক সাখাওয়াত হোসেন শান্ত। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ। এবং দর্শক, পর্যায়ক্রমে অন্যান্য অতিথিরাও নানা খবরে আলোচনায় যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করব অন্যান্য অতিথিদের সাথে। দর্শক, একটু পরিচয় করে দিই আপনাদেরকে। আজিজুর বারী হেলাল, মাননীয় এমপি এবং তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং আছেন আমাদের সাথে মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং আছেন অধ্যাপক তৌফিক মিথিল, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ একাত্তর জার্নালে সময় দিয়েছেন। আলোচনা আসলে যেটা নিয়ে আমরা শুরু করি না কেন, সেটি হচ্ছে রাজনীতির খবরটি আসলে সবার মধ্যে থাকে এবং সেটি নিয়ে আলোচনা আসলে শুরু করলে পরে হয়তো আলোচনা একটু অন্যরকমই হয়। সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আসলে আমরা দেখছিলাম। তিনি বলছিলেন যে আওয়ামী লীগের যেই কার্যক্রম সেটি বন্ধই থাকবে, সেটি তিনি বলেছেন। কিন্তু এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে কিছু কিছু ওই যে ক্লিপ অথবা একটা কোটেশন দিয়ে বলতে থাকে নানা রকম খবর, যে হয়তো ভেতরে ভেতরে আওয়ামী লীগকে এক ধরনের আবারও সামনের দিকে নিয়ে আসার জন্য হচ্ছে বিএনপি কাজ করছে, এরকম বিরোধী দলও অনেক ধরনের মন্তব্য করেন, তারা বলেন। আসলে আপনার দৃষ্টিতে আসলে ঘটনাটা কি? আপনাকে ধন্যবাদ এবং আলোচনায় সম্মানিত আলোচক যারা আছেন হেলাল ভাই সহ তাদের জন্য শুভেচ্ছা রইল, যারা শুনছেন সবার জন্য শুভকামনা। আওয়ামী লীগ প্রশ্নে আসলে সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত এখন নিতে পারবে না, কারণ গণ অভ্যুত্থানে পরাজিত গণহত্যাকারী একটা রাজনৈতিক শক্তি, তারাই গণহত্যার পর আর আসলে রাজনৈতিক শক্তি হিসেবে নেই। 16 বছর ধরে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, আয়নাঘর করা, টাকা পাচার করা, রাজনৈতিক দেশের ভোটের অধিকার হরণ করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং বহুবিধ অপকর্ম করবার পরেও ফাইনালি তারা গণহত্যার মাধ্যমে পলাতক এবং পরাজিত। সেই অবস্থায় যখন তাদের নেতাদের এই গণহত্যার অভিযোগের বিচারের প্রক্রিয়া চলছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা একটা ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। তখন ওই পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি, কারণ এই ইনস্ট্যান্স তৈরি হইলে একবার এটা ভবিষ্যতেও কেউ এইটার প্র্যাকটিস করতে পারে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পরে যাওয়া হয় তাদের কার্যক্রম নিষিদ্ধের দিকে। কার্যক্রম নিষিদ্ধ হওয়াতে তাদের নিবন্ধন স্থগিত হয়ে যায়। নিবন্ধন স্থগিত হয়ে যাওয়াতে তারা নির্বাচনও করতে পারলো না কোনো ফর্মুলায় কোনোভাবেই, কারণ যদি নিবন্ধন স্থগিত না হতো তাহলে তারা কোনো নেতা কোথাও তাদের যেখানে যেখানে পকেট আছে, ভোট ব্যাংক আছে, নির্বাচন করতে পারতো এবং করে হয়তো খুনিরাও এমপি হয়ে আসার মতো সুযোগ তৈরি হতো কিনা এই আশঙ্কা কিন্তু কোনো এলাকায় আছে। সেই হিসেবে তখন এই যে নির্বিঘ্নভাবে যে বিচার নিরপেক্ষভাবে সেটা বাধাগ্রস্ত হতো কিনা, ফলে তাদের কার্যক্রম নিষিদ্ধটা ছিল সময়ের দাবি এবং এখনো পর্যন্ত সেটা বহাল সময়ের কারণেই কার্যক্রম নিষিদ্ধ থাকা উচিত। এই জন্য যে আওয়ামী লীগের মধ্যে এখনো আপনি কোনো অনুতপ্ত হয়েছে এমন কোনো ভাব দেখবেন না, তাদের মধ্যে কোনো রকম রিকনসিলিয়েশনের কোনো বিষয় নাই। তারা যে ভুল করেছে সেটা না করে তারা তাদের কাজকে জাস্টিফাই করছে এবং খুবই নর্মালি তারা অন্যের উপর দোষারোপ চাপাচ্ছে। এই কারণে এখন সেইখানে হয়েছে কি, নির্বাচনটা যখন হয়, নির্বাচনের সময়ে আওয়ামী লীগের যারা পলাতক তারা তো ভাবে গেল, যারা খুবই বোনাফাইড নেতা ছিল কেউ ভোট দেবে না তারা একটা অংশ গেল, কিন্তু বড় একটা অংশ তাদের যে কর্মী সমর্থক যারা তাদের তো ভোট দিয়েছে। এই ভোটটা কোথায় দিবে? ভোটটা কোথাও বিএনপিকে দিয়েছে, কোথাও জামাত ইসলামকে দিয়েছে বা তাদের জোটকে, কোথাও অন্য স্বতন্ত্রকে দিয়েছে। ভোটের ইকুয়েশনে তখন এলাকা ভিত্তিক লোকালি এই জামাত ইসলাম এবং বিএনপির প্রার্থীদের সঙ্গে লোকালি আওয়ামী লীগের কোনো লেভেলে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েও থাকতে পারে। তার অংশ হিসেবে কোথাও তারা সাহস দেখিয়ে কার্যালয় খুলেছে, কিন্তু খুললো আবার যুবদল ছাত্রদল তারা গিয়ে আবার ওটা আবার বন্ধ করেছে। ফলে এই পরিস্থিতিতে
বিএনপির উপর ওই দায়টা চাপিয়ে এই প্রশ্নটা মহাসচিবকে করছেন যে আওয়ামী লীগকে আবার না রাজনীতিতে পুনর্বাসন মানে এই করা ধরনের হচ্ছে কিনা, ঘটনার কারণে এক ধরনের অফিস খোলা আর কি, দেওয়া হবে কিনা, রাজনীতি প্রশ্ন চালু হবে জাগছে। কিনা, যেহেতু আমাদের সাংবাদিকদের জি। ওই প্রশ্নের জবাবে জি। মহাসচিব বলেছেন যে তাদের কার্যক্রম বন্ধ আছে, অফিস বন্ধ আছে, জি। বন্ধই থাকবে। জি, এই বিষয়ে মাননীয় এমপি যেহেতু আমাদের সাথে আছেন, আমরা একটু তার কাছ থেকে প্রশ্নটির এটাও জানতে চাই। সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেটি থাকবে, কিন্তু বাকি যারা আছে তারা কাজ করবে, তারা করছেও। এই বাকি বলতে কি জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, অন্য যেসব রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল তাদেরকে বুঝিয়েছেন তিনি, নাকি কাদেরকে বুঝিয়েছেন? আপনি কিছুটা হলেও ঠিক বলেছেন যে দেখেন, ডক্টর ইউনূস সরকার এই কার্যক্রমটা বন্ধ করেছিল, যে আনটিল দ্য লাস্ট ভার্ডিক্ট কাম, যতক্ষণ না শেষ রায়টা আসে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে। সুতরাং সেই অর্থে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম করে, বিশেষ করে দেখেন ওই যে 32তম ধানমন্ডির অফিসে একবার 7ই মার্চের ভাষণ বাজালো এবং বিভিন্ন রকম কর্মকাণ্ড করে, এটা কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধ। যেহেতু ডক্টর ইউনূস সরকার এই আইনটা করেছেন, এই আইন যেহেতু তো লিফট হয়নি, সুতরাং এই অনুযায়ী তাদের উপর আপনার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতেই পারে। এই ব্যবস্থার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। যে সায়ন্তবা একটা কথা বলছেন যে ছাত্রদল বা যুবদল আওয়ামী লীগের অফিসগুলো বন্ধ করছে, এই দায়িত্বটা কিন্তু পুলিশের। এটা ছাত্রদল বা যুবদল করছে কিনা আমি জানি না, এই দায়িত্ব কিন্তু পুলিশের। আর বাকি যে দলগুলো, বাকি যে কথাগুলো বলছেন যে বাকি যারা আছে তারা কাজ করবে, এখন এটা হয়তো এমন কোনো ইন্ডিভিজুয়ালস আছেন যে যিনি হয়তো আওয়ামী লীগের সমর্থক বা শুভানুধ্যায়ী, এই আন্দোলন এই অপকর্মের সাথে জড়িত না, কিন্তু দল হিসেবে কিন্তু আবার এই আওয়ামী লীগ নিষিদ্ধ। এখানে দুটো বিষয় আছে, একজন ইন্ডিভিজুয়াল যদি আওয়ামী লীগের ব্যানারেও কিছু করতে চায় তাহলেও কিন্তু যে প্রশাসনিক বাধার সম্মুখীন হবে। সুতরাং আপনি নিশ্চিত যেটা বলেছেন যে এই ফ্যাসিবাদের সাথে জড়িত অন্য অন্য যে দলগুলো ছিল তাদের কিন্তু বাই নেম আপনার স্থগিত, এমন কিছু কিছু বলা হয়নি। অতএব যারা মানবতা বিরোধী অপরাধ বা অপকর্মের সাথে জড়িত না, তারা রাজনীতিটা করতেই পারে। আর একটা কথা আপনি যা বলছেন, কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গটি উঠেছে এবং সরকার গেল সরকার এটি নিষিদ্ধ করেছে, তখন কিন্তু তার সাথে যারা জড়িত ছিল, যেসব শরিক দলগুলো, তাদেরও কার্যক্রম নিষিদ্ধের দাবিও কিন্তু উঠেছে। এবং যখন গেল সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, তখন এটি নিয়েও প্রশ্ন উঠেছে। আপনারা এই বিষয়ে কোনো কিছু ভাববেন কিনা, বা আপনারা এই জায়গায় কার্যক্রম কোনো? জাতীয় পার্টি তো ইলেকশন করলো না, জাতীয় পার্টি তো ফেসিবাদের দোষক ছিল, কিন্তু ইলেকশন তো করেছে না। সুতরাং আপনি এখানে মেনলি ফ্যাসিবাদের প্রতীক হিসেবে আওয়ামী লীগকে ধরা হচ্ছে, মানে ডক্টর ইউনূস সরকারের বয়ান অনুযায়ী। আমি যেটা বলছি যে পুনর্বাসনের কথা সায়ন্ত ভাই চমৎকার করে বলেছেন। দেখেন, আমাদের ভোট ছিল প্রায় 40%, সেটা হয়েছে 50+। আপনি যদি তর্কের খাতিরে ধরে নেন যে এই ভোটটা আমাদের পপুলার ভোট না হয়ে আওয়ামী লীগের ভোট, আমি আপনার কথা মানলাম। আমি মনে করি আমাদের পপুলারিটি যে অর্জন করছি সেই ভোটটা যোগ হয়েছে। কিন্তু আপনি বিস্ময়কর ভাবে দেখেন, জামাতে ইসলামের ভোটটা ছিল 8 থেকে 10%, এই ভোটটা হয়ে গেল 32%। তাহলে জামাতের যদি পপুলারিটি অর্জনও হয়, তাহলে আওয়ামী লীগের ভোটটাও তো এর সাথে যোগ হলো। সুতরাং পুনর্বাসনের কথা কিন্তু কাউকে আপনি এককভাবে দায়ী করতে পারবেন না। তবে আমার দৃষ্টিতে যে আওয়ামী লীগের যে সমস্ত সমর্থক কর্মীরা দেশের ভিতর আছে, তা তো সবাই পালিয়ে যায়নি, তারা কাউ না কাউকে তো ভোট দিয়েছে, ভোটে অংশগ্রহণ করেছে। সেই ভোটটা অনেকেই ভাগ হয়ে গেছে আসলে নির্বাচনের সময়। কোন দল তাদের পুনর্বাসন করছে, তাদের কোন দল, আমি মনে করি না যে আমাদের অভ্যুত্থানের কোন শক্তি এই দলকে পুনর্বাসন করছে। সবকিছু আইনের দৃষ্টিতে দেখা হচ্ছে। জি, আমরা আলোচনাটা এখানে শেষ করতে চাই। তবে এর বিরতির পর আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইরান যুদ্ধের কারণে আমাদের সামনের দিনগুলোতে অর্থনৈতিক এবং জ্বালানির কি প্রভাব পড়তে যাচ্ছে, কারণ যেহেতু দীর্ঘায়িত হচ্ছে এই যুদ্ধটি, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে অন্যান্য অতিথিরাও আছেন। দর্শক, বিরতির পর নিশ্চয়ই আবার ৭১ জার্নালে যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে।
সংবাদ ভিত্তিক যেসব টেলিভিশন তারা ঘুরে ফিরে ঈদ যাত্রা এবং একই সাথে আমরা জানি যে ইরান যে যুদ্ধ সারা পৃথিবী জুড়ে এর মধ্যে সবার নজর সেই খবরও আছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব কারণ দিন শেষে অর্থনীতি, জ্বালানি এই সব কিছু বিষয়ে আমাদের সাথেও আসলে যুদ্ধটি কোনো না কোনোভাবে কিন্তু কিছুটা হলেও সম্পর্কিত। আমরা একটু যুক্ত করতে চাই, আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত। আপনাকে একটু আপনার কাছে জানতেই চাই, সর্বশেষ যে খবরগুলো আছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তারা বলছে যে ইরান এরই মধ্যে তার পাশাপাশি যেসব দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের সেখানকার যে তেল স্থাপনা সেখানে হচ্ছে তারা হামলা চালিয়েছে এবং এর ফলে আমরা দেখছি যে তেলের দাম দ্বিগুণ থেকে 3 গুণের মতো বেড়ে গেছে। বিশেষ করে ইউকেতে আমরা দেখেছি, যুক্তরাজ্যে সেরকম একটি অবস্থা তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি আসলে যথেষ্টই ভয়াবহ, কিন্তু তার মধ্য দিয়েও আমরা যদি কিছু আশার বাণী কোথাও আছে কিনা সেটা খুঁজতে চাই, তাহলে দেখব যে কোনো দেশ আপনার মধ্যস্থতা করার জন্য চেষ্টা করছে কিংবা কোনো ধরনের সমাধান নিয়ে আসছে যা দিয়ে যুদ্ধটা থামানো যেতে পারে। তো যুদ্ধ থামাতে গেলে প্রথম কাজ হবে যে দুটো পক্ষকেই কোনো না কোনো ভাবে তাদের বিজয় হয়েছে এই ধরনের একটা অনুভূতি তাদের মধ্যে যদি আসে সেটা নিশ্চিত করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তারা যদি মনে করে যে তারা ইরানের যে সরকার ব্যবস্থা ছিল এবং ইরানের যে পারমাণবিক কর্মসূচি ছিল এবং যে মিসাইল সক্ষমতা ছিল সেগুলোকে দুর্বল করতে পেরেছে বা বন্ধ করতে পেরেছে, তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলতে পারে যে তাদের বিজয় হয়েছে। একইভাবে ইরানে যদি সরকার টিকে যায় বা ইসলামিক যে সরকার বা ইসলামিক বিপ্লবের যে আদর্শ তারা ধারণ করছে সরকার থেকে, সেটা যদি টিকে থাকতে পারে তাহলে ইরানও দাবি করতে পারে যে তাদের বিজয় হয়েছে। এই ধরনের একটা পরিস্থিতি দুই পক্ষকে স্বীকার করে নিতে হবে আন্তর্জাতিক মধ্যস্থতায়। এই জন্য আমরা দেখছি যে জাপান এবং ইউরোপের কয়েকটা দেশ তারা মিলে একটা বিবৃতি দিয়েছে এবং তারা চেষ্টা করছে যে এই যুদ্ধটাকে অন্তত একটা সিজ ফায়ারে অর্থাৎ যুদ্ধ বিরতিতে নিয়ে যাওয়া যায় কিনা। তো সেই পরিস্থিতি যদি তৈরি হয় এবং একই সঙ্গে ইরানের সঙ্গে বিশেষ করে এই ইউরোপীয় দেশগুলো এবং জাপান, অস্ট্রেলিয়া, এমনকি যদি চীন এখানে যুক্ত হয়, তাদের আলোচনার মাধ্যমে যদি হরমুজ প্রণালীটাতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাহলে আশা করা যায় যে তেলের দাম আর উপরের দিকে উঠবে না। কিন্তু এরই মধ্যে আমরা দেখছিলাম যে মার্কিন অর্থমন্ত্রী তিনি বলছেন যে ইরানি তেলের উপর বিধিনিষেধ শিথিল করার একটা পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অধ্যাপক তৌফিক মিথিল, আপনার কাছে একটু জানতে চাই, এর ফলে কি কোনো ধরনের অবস্থার পরিবর্তন হবে? মানে তেলের উপর থেকে যদি তারা বিধিনিষেধ কিছুটা শিথিল করে, তাহলে কি আসলে জ্বালানি তেলের যে সংকট সামনের দিনগুলোতে চিন্তা করছে বিশ্ব, সেটার মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন আসবে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচকদের। আপনি যে উক্তিটা দিয়েছেন, আমেরিকা এখন চিন্তা করছে যে তেলের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কেন? যুদ্ধটা কিন্তু ইরান শুরু করেনি, যুদ্ধটা ইরানের উপর চাপিয়ে দিয়েছে, সেটা আমরা জানি। ইতিমধ্যে আলোচনায় সেটা কিন্তু সম্মানিত সহ আলোচক বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাটিটিউড থাকবে, আপনি দেখেন শুরু থেকেই আমেরিকা যে কথাগুলো বলেছে ইরান শেষ, ইরান নিঃশেষ হয়ে গেছে, ইরান আর কিছুই করতে পারবে না, এই কথাগুলো কিন্তু বারবার আমেরিকার মুখ থেকে, ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বারবার উচ্চারিত হচ্ছিল। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন আজকে যে সিজফায়ারের কথা বলছে, আমরা কিন্তু কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এবং প্রত্যেকটা দেশেই যারা শান্তিকামী দেশ আছে তারা কিন্তু সেটাই চায়। যুদ্ধবাজরা কিন্তু সেটা চায় না, যুদ্ধবাজরা কিন্তু সবসময় যুদ্ধ চায় এবং এই যুদ্ধবাজরা কিন্তু জানে তার কনসিকুয়েন্স কি হবে। আজকে এই নমনীয় সুর কেন? ইরানকে যখন এই যুদ্ধটা চাপিয়ে দেয়, ইরানের যখন কোনো চয়েস ছিল না, আজকে দেখেন কেন ইরানের সবচাইতে বড় গ্যাস মাইনে কেন সেখানে আক্রমণ করা হলো। ইরান কিন্তু ইতিমধ্যে বলেছে আমরা যদি আক্রান্ত হই আমরাও আক্রান্ত করব। এই কথাগুলো কিন্তু বারংবার বলেছে এবং এটা কথার মধ্যেই শুধু রাখিনি। আপনি দেখেন যেখানে ইসরায়েলি সাধারণ জনগণ
ব্যাংকারে যে লুকিয়ে যাচ্ছে। আজকে কি দেখলেন? ইরানের জনগণ কিন্তু নিশ্চিত মৃত্যু দেখেও তাদের দুজন নেতাকে শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ মানুষ ওপেন স্পেসে এসে কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছে। ওরা কিন্তু মৃত্যুকে তোয়াক্কা করে, ওরা মৃত্যুর ভয় না করে কিন্তু এগিয়ে এসেছে। ইরান যা বলছে তা কিন্তু করছে। এটা যেন জানার পরেও কেন ইরানকে আক্রান্ত করা হচ্ছে? আমরা যদি সত্যিকার অর্থে যারা মধ্যস্থতা করছে, আমার মনে হয় আগে মেক শিওর করতে হবে আমেরিকা কি চাচ্ছে। আমেরিকা যদি সিজ ফায়ারের নাম করে আবার আক্রান্ত করে, এটা কনসিকুয়েন্স কিন্তু খারাপ দিকেই যাবে। সত্যিকার অর্থে এই যুদ্ধটা আবারও আমি বলছি ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই চাপিয়ে দেওয়া যুদ্ধ যার কোনো চয়েস থাকে না, যার কোনো অল্টারনেটিভ থাকে না, সে কিন্তু এটা করবেই, তার কোনো চয়েস নেই। আজকে দেখেন সৌদি আরবের যে ফরেন মিনিস্টার যে কথাগুলো বলেছে, ইরানকে ব্লেম করেছে, পাশাপাশি ওনার একটা স্টেটমেন্ট আসা উচিত ছিল ইরানকে চাপিয়ে দেওয়ার যুদ্ধ যেটা ইসরায়েল এবং আমেরিকা যেটা করেছে সেই কথাটাও কিন্তু আসা উচিত। ইরান কিন্তু বাধ্য হয়েছে সেটা করতে তার অ্যালায়েন্সকে, কারণ এটা করেছে এজন্য ইরানকে যেন আর আক্রান্ত করা না হয়। তা আমার মনে হয় সিজ ফায়ার আমরা যারা কথা বলছি, শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষই চাচ্ছে, কিন্তু প্রথম যেটা ইসরায়েলকে মেক শিওর করতে হবে উইথ আমেরিকা যে আসলে ওনারা সিজ ফায়ারে যেতে চাচ্ছে কিনা, নাকি সিজ ফায়ারের নামে কোনো সুযোগ খুঁজছে। কারণ ইরান স্বাভাবিকভাবেই তাদের যে বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা, আমার মনে হয় ইরান ইতিমধ্যে হারিয়ে ফেলেছে, যার কারণে কিন্তু ইরান সিজ ফায়ারে যেতে চাচ্ছে না বলে আমার মনে হয়। এর সাথে যেহেতু সবচেয়ে বড় যে বিষয়টা জড়িত সেটি হচ্ছে বিশ্ব জ্বালানি, এবং যেহেতু ইরান এবং হরমুজ প্রণালী দিয়ে তেল, গ্যাস, এবং আজকে আমরা যতটুকু হচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখছিলাম যে ইসরায়েল এরই মধ্যে যেহেতু ইরানের এই তেল শোধনাগার, গ্যাসের শোধনাগারের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে আক্রমণের পাশাপাশি আবার ইরানও তার পার্শ্ববর্তী দেশগুলোর সেই সব স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। অর্থাৎ মূল জায়গাটা দুই দেশের ভিতরে কিন্তু ঘুরপাক খাচ্ছে এই অর্থনৈতিক এবং জ্বালানির এক ধরনের পরিমণ্ডলের ভিতরে। সামনের দিনগুলোতে আপনার কাছে কি মনে হয় যে সংকট আসলে বড় ধরনের হতে যাচ্ছে কিনা? সংকট তো বড়র দিকেই যাচ্ছে নিঃসন্দেহে। ইতিমধ্যে আমার সম্মানিত সমালোচক যে কথাগুলো বলেছেন, আপনি দেখেন ডায়ালগে কিন্তু লজিক চলে, কাউন্টার লজিক চলে, বাট যুদ্ধে কিন্তু ব্লাড ফর ব্লাড। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে সিজফায়ার চাই, আমি আবারও বলছি যারা যুদ্ধটা শুরু করেছে ওনারা কিন্তু এটা কনসিকুয়েন্স জানে, কিন্তু ওনাদের সবচাইতে বড় যে ভুল ছিল প্রতিপক্ষকে দুর্বল ভাবা। যুদ্ধে যখন নামা হবে প্রতিপক্ষকে দুর্বল ভেবে যে যুদ্ধ করে তার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে সে যেহেতু আন্ডার এস্টিমেট করেছে, এর জন্য তাকে পে করতে হচ্ছে এবং পে করতে হবে, এটাই স্বাভাবিক। ইরান কিন্তু সেটা শুরু করেনি। ইরান জানে যে আমার হারানোর কিছু নেই, ইরান কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো দেশ মিলে যারা নীরবে আছে, নীরবে সাপোর্ট করছে এই ইসরায়েল আমেরিকা বলয়কে, তাদের উপরও কিন্তু স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশ যেখান থেকে ল্যান্ড ব্যবহার করে ইরানে অ্যাটাক হচ্ছে, প্রতিপক্ষ দেশগুলো পাশাপাশি এটাও কিন্তু জানে যারা যুদ্ধ শুরু করেছে আলটিমেটলি জ্বালানি তেলের বাজার কোথায় যাবে। আপনি দেখেন এলপিজি গ্যাসের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে, এটা কিন্তু এদের একটা প্রেডিকশন ছিল, ওনাদের কাছে এটা নতুন না। আমরা যারা এই যুদ্ধের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, আমরা যারা যুদ্ধ চাই না, সাফার কিন্তু করছে আমরা, সাফার করছে সাধারণ মানুষ, সাফার করছে শান্তিপ্রিয় দেশগুলো। এই গ্যাসের দাম, তেলের দাম যেভাবে হাঁকিয়ে দিন দিন বাড়ছে, এবং এটা যে কোথায় দাঁড়াবে ইতিমধ্যে সম্মানিত আসলে আমি প্রশ্ন রাখতে চাই আজিজুল বারী হেলালকে, সেটি হচ্ছে যে কথাটা আপনি বললেন, দিন শেষে আমরা যারা বিশ্বের অন্যান্য ছোট ছোট দেশগুলো রয়েছি যারা যুদ্ধ চাই না, কিন্তু আমাদেরকেও আসলে এই বড় বড় দেশগুলোর এই ধরনের যুদ্ধের আক্রান্ত বা জড়িত হয়ে যাওয়ার ফলে যে সংকটে আসলে আমরা পড়ি সেটি প্রথমেই আসে আমাদের আসলে অর্থনীতির উপরে, এবং একই সাথে যেহেতু এবার জ্বালানির বিষয়টিও সামনে এসছে, আমরা দেখেছি বর্তমান সরকার এই জ্বালানির সংকটটি যাতে সামনের দিনে না হয় তার জন্য নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। রেশনিং ব্যবস্থা আমরা দেখেছি, আবার সেটি তুলেও দেওয়া হয়েছে, মজুদের কথা বলা হয়েছে, বেশ কিছুদিন আছে মজুদ। কিন্তু যেটি হচ্ছে সবারই আশঙ্কার জায়গা যে বিশ্বে যখন এ ধরনের জ্বালানি সংকটটি তীব্র হতে থাকছে, এটা আসলে আমরা বলতেই পারি সামনে হয়তো আরও তীব্রতা আমরা দেখতে পাবো, আমাদের মতো দেশের জন্য কি পরিকল্পনা আছে বর্তমান সরকার, সেটি আসলে আমাদের সাধারণ মানুষ একটু জানতেই চায়। দেখুন, এই যুদ্ধটা কিন্তু আমি দেখলাম যে এটাকে এক ধরনের তেলের যুদ্ধ,
ওয়ার অফ ওয়েল, আবার একে বলা যায় মধ্যপ্রাচ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তারেরও একটা যুদ্ধ। এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলে তাহলে শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেমন ওয়াশিংটন, তেল আবিব বা তেহরান যখন আপনার কেঁপে ওঠে, তখন পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও কেঁপে ওঠে। এখন আপনি দেখেন যে এই যখন যুদ্ধটা বাধে, তখন কিন্তু আমাদের দেশের একটা হুজুগ উঠেছিল যে তেলের দাম বেড়ে যাবে, সুতরাং সবাই তেল নিতে ছুটে গেলাম, পাম্পে ক্রাউড সৃষ্টি করলাম, একটা হুজুগ ছিল। তার প্রমাণ যে আমরা কিন্তু তেলের দামটা বাড়তে দেইনি। আপনি দেখেন যে যদি অন্য কোনো সরকার থাকতো, আমরা গত ইতিহাসেও দেখেছি আপনার যুদ্ধ ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, কিন্তু জুন মাসে একটা 12 দিনের যুদ্ধ হয়েছে, এর আগেও অনেক যুদ্ধ হয়েছে। কিন্তু আমরা অন্যান্য সরকার সময় দেখেছি যুদ্ধ বা কোনো কিছু পরিস্থিতি হলেই বাজার সিন্ডিকেট করে যে কোনো পণ্যের দাম বাড়িয়ে দিয়ে যুদ্ধের অজুহাত দেখে। ইউক্রেন যুদ্ধের সময় জিনিসটা দেখেছি। কিন্তু এবার সরকার দেখেন যে আমরা যেহেতু আগের পূর্ব নির্ধারিত মূল্যে তেলটা কিনেছিলাম, অতএব আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দিয়েছি, সিন্ডিকেট করতেও দেয়নি, এবং আমরা পূর্বের কেনা দামে সেই তেলটা জনগণের কাছে সরবরাহ করা হচ্ছে। এবং দেখবেন যে আমাদের আরেকটা কূটনীতিক এখানে বিজয় আছে, যে হরমুজ প্রণালী দিয়ে যে বাংলাদেশের প্রায় 12টা জাহাজ বা 11টা জাহাজ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, যে হরমুজ প্রণালীতে বিশ্বের অন্যতম তেল পরিবহনের একটা পথ। এটা বাংলাদেশের একটা কূটনীতিক বিজয়। কিন্তু কিন্তু এখন আমরা এই যে দামটা ধরে রাখছি, যেহেতু আমাদের আগে তেল কেনা রয়েছে, সুতরাং এরপরে এখন কিন্তু তেলের দাম ন্যাচারালি বাড়বে। সেজন্য আমি বলছি ন্যাচারালি বাড়বে। সেজন্য আমি বলছি যে দেখেন এই যে তেলের যে যুদ্ধ, তেল বা জ্বালানি পৃথিবীর সভ্যতার চালিকা শক্তি বা চাবিকাঠি বলা হয় এই জ্বালানিকে। এই জ্বালানির উপর নিয়ন্ত্রণ করবার জন্য আপনার আমেরিকা, ইসরায়েল এবং তেহরানের যে যুদ্ধ, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে অবশ্যই আমাদেরকে সমস্যায় পড়তে হবে। কিন্তু আমাদের মানে আশার যে কথাটা আছে সেটা হলো, আমরা যদি বিশেষ করে আমি আজকে আপনারা বললেন যে ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছে, 14 কোটি ব্যারেল তেল দেখলাম সাগরে ভাসছে, সেখান থেকে যে জাহাজগুলো ছাড়া হবে। তারপরে আমরা যদি এই কূটনৈতিক সম্পর্কটা বজায় রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, $120 $120 করে ব্যারেল এখন আমাদের তাহলে এই কি আমাদের তেল দেশও বাড়বে? মানে সামনের দিনগুলোতে কি আমাদের ওই ধরনের একটা চাপে পড়তে ডিমান্ড আসবে? আমাদের তো এখন ভারতের সাথে যে বিপিসি একটা লাইন চালু করেছে আমাদের পূর্বতন সরকার, এই ব্যবস্থাটা করতো, সেটা আমরা যদি অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে কিছুটা আমরা ট্যাকেল দিতে পারবো ভারতের সাথে কাছ থেকে যে বিপিসির মাধ্যমে আমরা যে তেলটা পাচ্ছি, তেলটা আনবো। মেনলি আমাদের সমস্যা হলো ডিজেলের। এই ডিজেলটা যদি আমরা বিশেষ করে ওই যে হরমুজ প্রণালী থেকে যে জাহাজগুলো আসবে, এখন জাহাজের ভাড়াও বেড়ে যাচ্ছে। সুতরাং আপনি এটা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে কূটনৈতিক দক্ষতা দিয়ে। কিন্তু এখানে আপনি জাহাজ ভাড়া বাড়ছে, এটি আমরা হয়তো কূটনৈতিক দক্ষতা দিয়ে চ্যালেঞ্জটা মোকাবেলা করার হয়তো জায়গা থাকে, কিন্তু যেটি আসলে আমাদের সাধারণ মানুষের যে আশঙ্কার জায়গা, যে সৌদি আরবে গোল্ডের দাম বেড়ে গেছে কিন্তু আমাদের এখানে 3 লাখ টাকা এখন গোল্ডের ভরি হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। আমরা ঠিক জানি না, আমরা গোল্ড উৎপাদনও করি না, আমরা ওভাবে মানে আমাদের ওভাবে ফ্যাক্টরিও নেই। এই যে সিন্ডিকেট, এই যে এই প্রভাবটা আপনি যখন বলছেন বা আশঙ্কা করছে সবাই কম বেশি, যে সামনের দিনগুলোতে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির সংকট সারা বিশ্বেই আসলে বাড়বে, এটা শুধু তো বাংলাদেশের জন্য একার না। কিন্তু আমাদের দেশের যে সিন্ডিকেটের বিষয়টা থাকে সেটি কিভাবে তখন নিয়ন্ত্রিত হবে বা করা যাবে কিনা? দেখেন এখন যেহেতু নিয়ন্ত্রণ করেছি, যুদ্ধের নাম দেখিয়ে জাহাজ ভাড়া বেড়ে গেছে এই কথা বলে পূর্বতনে সমস্ত সরকারগুলো আপনার দেখেছেন যে কোনো আমদানিকৃত পণ্যের দাম বাড়িয়ে দিত। দেখা যাচ্ছে তার প্রভাব বাংলাদেশে এসে পড়িনি, আমরা পূর্বতন মূল্যেই তেল কিনেছি। কিন্তু সরকারগুলো দেখবে সিন্ডিকেট করে এই তেলের দাম বাড়িয়ে দিত। আমরা সেই সিন্ডিকেটকে যেহেতু মোকাবেলা করতে পেরেছি, এবার সার্থকতার সাথে আমরা সেই পূর্বতন মূল্য ধরে রাখতে পেরেছি। সুতরাং বিশ্ব বাজারে
আপনি তেলের যে আপনার তেলের যে স্বল্পতা থাকবে, সেখান থেকে আমাদের এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে সরকারের দক্ষতা দিয়ে। আপনি দেখবেন যে এই যুদ্ধের প্রধান টার্গেট যে সমস্ত দেশের তেল শোধনাগার, আপনি কিছুক্ষণ আগে বলেছেন তেল শোধনাগার, তেলের যে মাইনগুলো আছে তার উপরে আঘাত করছে। তো এইটা 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 আমাদের সবার জন্য একটা বিপজ্জনক হবে, কারণ সভ্যতার চালিকা শক্তি জ্বালানি, এই জ্বালানির উপরে আঘাত করে আমরা মজুত করার বিষয়ে কোনো পরিকল্পনা আসলে নিচ্ছি কিনা এখন বাংলাদেশে তো তো আপনি দেখেন, বাংলাদেশে 15 থেকে 20 দিনের মজুত করার আমাদের 3টা রিফাইনারি, পদ্মা, মেঘনা, যমুনা, এখানে আপনি 15 থেকে 20 দিনের মজুত করতে পারেন। আপনার তো ব্যাপক মজুদের স্থান নেই, তাই না? আপনি সেই বিষয়ে কোনো ধরনের আসলে পরিকল্পনা সরকারের আছে কিনা, বা এই বিষয়টি যেহেতু সামনে যুদ্ধটি দীর্ঘায়িত হতে যাচ্ছে? আমি মনে করি যে বাংলাদেশের পেট্রোল এবং অকটেন যেহেতু আমরা নিজস্ব উৎপাদন করতে পারি, আমাদের শুধু এইটা আমদানি করতে হয়। আমরা এই মজুত করার এই মুহূর্তে তো আপনি কোনো কিছু মজুত করতে পারবেন না, তবে আমাদের এই পরিকল্পনা থাকা উচিত যে অন্তত এই রিফাইনারি গুলোতে যাতে আরো তেল মজুত করে রাখা যায়। আপনি তো পুরো দেশকে তেলের শোধনাগার বা তেল মজুদের কেন্দ্র করতে পারবেন না। আপনাকে এই বিশ্ব বাস্তবতাকে মেনে নিয়েই আপনাকে যাতে অসাধু ব্যবসায়ীরা কোনো মুনাফা না করতে পারে যুদ্ধের নাম করে, এই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে হরমুজ প্রণয় দিয়ে যাতে জাহাজগুলো সহজে আমাদের দেশে আসতে পারে, ওই পাশ থেকে আমাদের জাহাজগুলো আসে। ঠিক এই জায়গায় আমি প্রশ্ন করতে চাই মাহফুজুর রহমানকে, যে কূটনৈতিক সম্পর্কের যে জায়গাটি আপনার দৃষ্টিতে কি মনে হয় এই মুহূর্তে বিশ্বের এই পরিস্থিতিতে বাংলাদেশের কি ধরনের অবস্থান নেওয়া উচিত? এখানে তো বাংলাদেশের মতো বিশ্বের প্রায় সমস্ত দেশই কম বেশি এফেক্টেড হচ্ছে, এবং এই কেবলমাত্র আমাদের আজকের দিনটা চিন্তা করলে হবে না। এমনকি হয়তোবা দেখা যাবে যে মার্চ মাসটাও আমরা কোনোভাবে পার করে দিতে পারবো, এবং যুদ্ধ যদি আজকাল পরশু বা অল্প সময়ের 1 সপ্তাহের মধ্যে থেমেও যায়, কিন্তু তারপরেও ক্রাইসিসটা কিন্তু আসবে এপ্রিল মে মাসের দিকে। কারণ এই যে একটু আগে আপনি শুনলেন যে তেল শোধনাগার গুলোকে অ্যাটাক করা হয়েছে, তেলের খনিগুলো অ্যাটাক করা হয়েছে, এইটার এফেক্ট তো আমরা পেতে হয়তো আমাদের 1 মাস 2 মাস দেরি লাগবে। সুতরাং যুদ্ধ যদি এই মুহূর্তে থেমেও যায়, তারপরেও কিন্তু এর একটা ধাক্কা এসে 1-1.5 মাস পরে বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। তো সেই জন্য সরকারের কিছুটা হাতে যেহেতু সময় আছে, যেমন এই সংকটের শুরুতেই কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় একটা ভালো কথা বলেছেন, উনি শুরুতেই বলেছেন যে তেলের দাম বাড়ানো হবে না। তো এইটা কিন্তু একটা মেসেজ চলে গেছে সবার কাছে যে সরকার এটা মোকাবেলা করছে। এইটুকুই যে মোকাবেলা করার যে মেসেজটা পাবলিকের কাছে আসে, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু এই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে আস্থা কি রাখতে পেরেছে কিনা জনগণ? কারণ আমরা দেখেছি পাম্পগুলোতে যেভাবে ভিড়, যেভাবে মারামারি, দুর্ঘটনা পর্যন্ত হয়েছে, মানুষও পর্যন্ত মারা গেছে। সরকার যেভাবে বলেছে তেল নেওয়ার যে নির্ধারিত একটি রেশনিং পদ্ধতি করে দিয়েছিল, সেটি কিন্তু শেষ পর্যন্ত খুব একটা যে সবাই মেনেছে এটা কিন্তু আসলে দেখা যায়নি। এইটা আমাদের একটা সাধারণ প্রবণতা, এতে কাউকে তো দোষারোপ করার কিছু নাই, কারণ প্রত্যেকেই নিশ্চিত হতে চায় যে তার ঘরে সবকিছু মজুদ থাকবে, সেটা চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে এই ঈদ উপলক্ষে সরকার যেটা ছাড় দিয়েছে, সেটাও তো আমি মনে করি যে জনগণের দুর্ভোগের কথা বা মানে দুর্ভোগ যাতে না হয় সেটা চিন্তা করে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে আরেকটা বিষয় আপনার এটার সাথে একটু যুক্ত করে নিতে চাই, প্রশ্নটি হয়তো পরে ভুলে যাব, সেটি হচ্ছে যে আরেকবার আরেকজন অতিথি আমাদেরকে বিশেষজ্ঞ বলেছিলেন যে এই যে রেশনিং পদ্ধতিটি, সেটি মনে হচ্ছে তার দৃষ্টিতে যে একটু আগেই হয়তো এটি তুলে দেওয়া হলো, অর্থাৎ ঈদ এবং ঈদ পরবর্তী আরও কিছুটা দিন যদি এই বিষয়টি থাকতো, তাহলে মজুদ এবং সামনের দিনগুলোতে জ্বালানি তেল আসার যে প্রক্রিয়াটি সহজ হচ্ছে কিনা, এটি হয়তো একটু বোঝা যাওয়ার একটি সুযোগ ছিল। আপনার কাছে কি মনে হয়? না, এটা প্রাথমিক ধাক্কা একটা যেটা এসছে এবং পরবর্তীতে ঈদ উপলক্ষে এই ছাড়টা দেওয়া হয়েছে, আমার মনে হয় এটুকু ঠিক আছে। কারণ প্রধান ধাক্কাটা আমি যেটা অনুমান করছি যে 1-1.5 মাস পরে আসবে, এবং সেই রকম ক্ষেত্রে সরকারের হাতে যেহেতু সময় আছে, সরকার এখন একটা প্রায়োরিটি লিস্ট করতে পারে যে কোন কোন খাতকে সে অগ্রাধিকার দিবে। কেননা তেল হয়তো পাওয়া যাবে, গ্যাসও হয়তো পাওয়া যাবে, কিন্তু আন্তর্জাতিক বাজারে এর দাম বেড়ে যাবে। তো দাম বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সরকার যেহেতু আমদানি করতে হয়, সরকারের উপর চাপ পড়বে, অর্থনীতির উপর চাপ পড়বে। কিন্তু এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, অর্থাৎ ভর্তুকি দিয়ে হলেও এই সরবরাহটা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের জ্বালানি অর্থাৎ বিদ্যুতের মধ্যে চাপ পড়বে, বিদ্যুৎ উৎপাদনে,
বিদ্যুৎ উৎপাদনে চাপ পড়লে আপনি দেখবেন যে শিল্প কারখানা অর্থাৎ গার্মেন্টস এর মধ্যে চাপ পড়বে এবং অটোমেটিক্যালি আমাদের এক্সপোর্টের মধ্যে তখন গিয়ে চাপ পড়বে। এবং আরো আবার একটি কথা পাশাপাশি অনেকে যদি বলছিলেন, দেখেন সামনে যেহেতু বড় মৌসুম আছে, কৃষির সেচের একটি এরপরে আপনার বিষয় থাকে। সারের উপর চাপ পড়া মানে হলো কৃষি খাতের উপর চাপ পড়বে, কৃষি খাতের উপর চাপ পড়া মানে হলো আপনার তখন আবার খাদ্য আমদানি করতে হতে পারে। সুতরাং হ্যাঁ, এটা একটা সিরিজ অফ অ্যাকশন শুরু হয়ে যাবে। আমরা আলোচনায় থাকবো, তবে বিরতির পর আবারও নানা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। দর্শক, বিরতি নিচ্ছি ৭১ জার্নালে। বিরতিতে পর নিশ্চয়ই আবার দেখা হবে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা যুদ্ধ নিয়ে কথা বলছিলাম, কারণ বড় বড় দেশগুলো যুদ্ধ করে, কিন্তু দিন শেষে দুর্ভোগে পড়ে আমাদের মতো যেসব ছোট দেশগুলো রয়েছে, শান্তিপ্রিয় দেশগুলো রয়েছে, তারাই। শান্ত ভাই, আপনার কাছে যেটা আসি সেটি হচ্ছে যে প্রসঙ্গটি আমাদের অন্যান্য অতিথিরা বলছিলেন, যে একটা পর্যায়ে যখন তেলের পাশাপাশি সামনের দিনগুলোতে খাদ্য সংকটের একটি জায়গা তৈরি হতে পারে যদি জ্বালানিটা পুরোপুরি নিশ্চিত করা না যায়, সেই হিসেব করে সেখানে আপনার কাছে কি মনে হয় যে সারের একটি বিষয় থাকে, ডিজেলের একটা বিষয় থাকে, বিদ্যুতের একটা বিষয় পুরোপুরি যুক্ত করেই তো পরে আমরা খাদ্য উৎপাদনে আসলে এক ধরনের কোনো সফলতা দেখতে পাই, সেটা নিয়ে সরকারের আসলে এখন থেকে কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত? এইটা তো সারা পৃথিবীব্যাপী দেখেন, আপনাদের হেডলাইনই আছে যে ইরান যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী বাড়তি 4.5 কোটি মানুষ চরম ক্ষুধার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে কোনো না কোনোভাবেই ঘাটতি হবে, তার প্রভাব পড়বে। এবং এটা যেটা বিশেষজ্ঞ মতামত যেটা আমরা শুনলাম সমালোচকদের, যে প্রত্যেকটাই তো ইন্টারলিঙ্ক। এইখানে আপনার পরিবহনে প্রভাব পড়বে, খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে, এটা শিল্প উৎপাদনে প্রভাব পড়বে, আলটিমেটলি গিয়ে রাজনীতির উপর প্রভাব পড়বে। মানে সবসময় এটা একটা ফ্যাক্ট যে পাওয়ার ইজ রিলেটেড টু পাওয়ার, মানে এনার্জি সেক্টরের যে পাওয়ার, এই পাওয়ারে যখন ক্রাইসিস তৈরি হয় তখন পলিটিক্যাল পাওয়ারও ক্রাইসিস চলে আসে কোনো না কোনোভাবে। কারণ এই পলিটিক্যাল পাওয়ার ধরে রাখতে হইলে যত দিকে মনোযোগ দিতে হয় তার সবগুলাই ওই এনার্জি সেক্টরের পাওয়ারের সঙ্গে যুক্ত, ফুয়েল পাওয়ারের সঙ্গে যুক্ত। সুতরাং যেখানে আপনার এটা একটা যেহেতু আন্তর্জাতিকভাবে একটা যুদ্ধ অবস্থা সারা পৃথিবীতে এটা ফেস করছে, এবং এটা আরও কতদিন চলবে আমরা জানি না। যেটা আমাদের রাষ্ট্রদূত মহোদয় এবং প্রফেসর তৌফিক ভাই বলছিলেন যে তিনি বিশেষ করে রাষ্ট্রদূত বলছিলেন যে উইন উইন হলে বন্ধটা সিজ ফায়ার হতে পারে, যুদ্ধবিরতি হতে পারে। এটা কিন্তু স্থায়ী চুক্তি করে যুদ্ধ বন্ধ না, যুদ্ধ বিরতি। যুদ্ধটা বিরতি হয় একটা কৌশলের অংশ। যখন তারা দেখে যে তার কোনো না কোনোভাবে তার রসদের ঘাটতি পড়েছে, তার যোদ্ধারা ফ্যাটিক হয়ে গেছে বা সংখ্যা বাড়াতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, কোনো না কোনো ইস্যু সামনে আসলে তখন উভয়ের পক্ষ কৌশল হিসেবেও অনেক সময় যুদ্ধ বিরতির কৌশল নেয়। মানে বিরতি মানে হচ্ছে একটা 2টি এপিসোডের মাঝখানে একটা টাইম নিলাম আমি, আবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। কিন্তু এরকম যদি বারবার তারা যুদ্ধ করতেই থাকে আর এরকম যুদ্ধ হয় রাজায় রাজায় আর উলুখাগড়ার প্রাণ যায়, সেই অবস্থায় আমরা সবাই সাফারার হই। সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যারা এখন মধ্যস্থতা করতে চাচ্ছে তাদের অ্যাটিচিউড এবং কথার সুর দেখলে আমরা বুঝবো যে আসলে যুদ্ধটা বিরতির দিকে বা বন্ধের দিকে যাচ্ছে কিনা। কারণ ইরানের উপরে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে কার্যত ক্ষতিগ্রস্ত ইরান। আমেরিকা ইসরায়েল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত পক্ষ না, কারণ তারা নিজেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, নিজের আগে হামলা করেছে, তা ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে, তাদের স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত এই হত্যাকাণ্ড থেকে রক্ষা পায়নি। আর আমেরিকা যেহেতু যুদ্ধাস্ত্রের ব্যবসা করে, সেই জন্য এই যুদ্ধ তাদের একটা ব্যবসা ক্ষেত্র। যত বেশি যুদ্ধ হবে নিজেরাই চাপিয়ে দেখবো, অন্যদেরই হোক, তাদের ব্যবসা চলমান। তারা আবার এই তেল গ্যাস ক্ষেত্রগুলো তাদের দখলে নেয় এই যুদ্ধের মাধ্যমে। ফলে এন্ড রেজাল্টে গিয়ে আমেরিকা কখনোই কোনো যুদ্ধে এইভাবে ক্ষতিগ্রস্ত হয় না। হয়তো একটা দেশ থেকে তাদের গুটিয়ে যেতে হয়, তাতে আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে তাদের পরাজয় হয়েছে, কিন্তু অর্থনৈতিকভাবে আমেরিকা যুদ্ধে পরাজিত হয় না, তারা লাভবান হয় এবং তাদের মূল টার্গেট ওইটাও থাকে। একদিকে প্রভাব বিস্তার, আর একটা হলো অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। সেই দিক থেকে আমেরিকা তো কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা পরাজিত শক্তি না ওই সেন্সে, ইসরায়েলও তা না। সুতরাং যারা মধ্যস্থতা করছে তাদের টোনটা যদি এরকম হয় যে যুদ্ধ বন্ধ হবে,
চুক্তি হতে হবে আন্তর্জাতিক মধ্যস্থতায়, এবং ইরানকে কম্পেনসেট করতে হবে যে তার উপর আপনি অন্যায়ভাবে আক্রমণ করে তার এই ক্ষতিগ্রস্ত করেছেন, এবং চাইলেই যেন আমেরিকা বা ইসরায়েল যখন তখন এই এটা চুক্তি শেষ চাপিয়ে দিতে পর্যন্ত না পারে, আসলে আবার মানানো যুদ্ধ যাবে কিনা না করতে সেই পারে। প্রশ্নটি অবশ্য থাকে। সেটা করতে না পারলে ইরান কিন্তু ইতিমধ্যে দেখিয়েছে যে আমেরিকা ইসরায়েল বা তাদের মিত্ররা যা ভেবেছিল যে ইরান আসলে নিঃশর্ত সেরকম আত্মসমর্পণ দুর্বল করিয়ে না। ফেলবে এত সহজে, সেটি পারেনি। এটা জিওগ্রাফিক্যাল কারণে হোক অথবা দীর্ঘদিন ধরে এই ইরানের আভ্যন্তরীণ প্রস্তুতির কারণে হোক, এবং তারা জানতো তাদের এই যুদ্ধ ফেস করতে হবে, ফলে তারা যুদ্ধের জন্য তাদের সৈনিক তৈরি করেছে। ফলে এটা এত সহজ হবে না। ইরানের আর বিশেষ হারানোর কিছুও নাই, ফলে আমেরিকার হারানোর অনেক কিছু আছে। এখানে পে করতে হবে আমেরিকাকে, পে করতে হবে ইসরায়েলকে এবং তাদের বন্ধুদের। সুতরাং এটা এত সহজ হবে না। আর আমাদের প্রস্তুতি থাকতে হবে এবং জনগণকেও তৈরি করতে হবে। সরকারের যেরকম প্রস্তুতি লাগবে যে কিভাবে কৌশলগতভাবে এটা ট্যাকেল করবে, পাশাপাশি জনগণকে প্রস্তুত করতে হবে যে এই সংকটটা আমরা তৈরি করে নিই এবং চাইলেই আমরা মুহূর্তের মধ্যে সব সমাধান করতে পারবো না। যেমন আপনি বলছিলেন যে রেশনিং নিয়ে বলছিলেন যে এই রেশনিংটা ঈদের সময় করে এটা আর্লি হলো কিনা, আরো পরে করতো কিনা কোনো বিশেষজ্ঞ বলছেন। ঈদের সময় এখন যদি আপনার রেশনিং প্রথাটা বন্ধ না করতো, পরিবহন খাতে নৈরাজ্য আরো অনেক বেড়ে যেত। গাড়িগুলো, পাবলিক সার্ভিসের গাড়িগুলোকে তেল দিতে পারতো না, তারা গাড়ি বন্ধ করে দিত, যাত্রী যেতে পারতো না, সারা দেশ এই ঈদের সময় একটা হাহাকার তৈরি হতো। সুতরাং এইটা সরকারের কৌশল এবং সাকসেসফুলি দে হ্যাভ ডান ইট। এইভাবে সরকার তাদের কৌশল লাগবে, আর জনগণকে মানসিকভাবে তৈরি করতে হবে লজিক্যালি ফ্যাক্টস ফিগার দিয়ে যে এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ বাইরের, এবং আন্তর্জাতিকভাবে আমরা এর শিকার, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। এবং আমাদের এরকম পরিস্থিতি তৈরি হইলে সিন্ডিকেট না করে আমরা হুজুগে না মেতে সবাই এটাকে সহজভাবে নিয়ে কিভাবে আপনার মোকাবেলা একটা করব প্রশ্ন মনে হয় সেটা আমাদের করতে হবে। মাননীয় সংসদ সদস্যের কাছেও ছিল। না, সেটা হলো আমি তেল- আসলে জানি না, এটা জি। আপনাদের কাছেও সংবাদ হ্যাঁ। মাধ্যমে যারা আছেন বিশেষজ্ঞ, যে রাশিয়া থেকে তেল আনার জন্য যে আমেরিকার একটা অনুমোদন লাগে, এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোরও লাগে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে। সেই ক্ষেত্রে আমরা অনুমোদন চেয়েছিলাম, ওইটা কোন পর্যায়ে আছে আমি ঠিক জানি না। হেলাল ভাই জানেন কিনা? আমি বলেছি যে এই যুদ্ধে আমাদের যে সম্ভাবনাটা আছে, মানে তেলের বা জ্বালানির সেটা হলো যে আমরা একটা বিকল্প জ্বালানি ব্যবস্থা, বিশেষ করে এই যে আমরা যে ফসিল ফুয়েল, এর থেকে আমরা যদি রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারি, বা নিজস্ব গ্যাস অনুসন্ধান, নিজস্ব এটা আমরা যদি করার একটা সুযোগ হচ্ছে, এবং বাজারের একটা বৈচিত্র্যকরণ। যেমন আমরা এখন যদি শুধু আপনি এই সমস্ত দেশের উপর মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না হয়ে যদি অন্য কোনো গন্তব্য, যেমন ব্রুনাই, সিঙ্গাপুর, এখান থেকে আপনি যদি আনতে পারেন। আরেকটা হলো যে আমাদের যে গভর্নমেন্ট এটা উদ্যোগ হতে পারে, যেমন আমরা IMF থেকে, তারপর ইসলামী উন্নয়ন ব্যাংক থেকে যদি মানে আপনার স্বল্প সুদে ঋণ নিয়ে আমরা আমাদের জ্বালানি মজুত রাখতে পারি, জ্বালানি আমদানির একটা সুযোগ আমাদের থাকে। এই যে তিনটা ব্যবস্থার কথা বললাম, যে বিকল্প জ্বালানি, বিকল্প বাজার তৈরি করা, তারপর সরকারের একটা ইনিশিয়েটিভ নেওয়া যে আমরা ইসলামী ব্যাংক, তারপরে IMF থেকে, ইসলামী উন্নয়ন ব্যাংক যেটা, এখান থেকে আমরা লোন নিয়ে সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির সুযোগ আমাদের থাকে। এইগুলো ছাড়া আমি অন্য কোনো চিন্তা আমার মাথায় আসছে না। কারণ তেল হলো, আমি প্রথমে বলেছি যে আপনার সভ্যতার একটা চালিকা শক্তি এই তেল। এবং দেখবেন যে যুদ্ধটা হচ্ছে সমস্ত তেলের খনির উপরে, তেল শোধনাগারের উপরে আক্রমণ করা হচ্ছে। এই তেলের বাজার দখল করবার জন্য, এইটাকে জন্য বলছি যে তেলের যুদ্ধ। এটা একটা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ এবং অর্থনৈতিক ছোট্ট একটা দেশ, তাদের এই বিকল্প জ্বালানি খোঁজার এবং বাজারের সোর্সিংটা বাড়ানো, মধ্যপ্রাচ্যের উপর নির্ভর না হয়ে আমরা পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে সিঙ্গাপুর, এবার মধ্যপ্রাচ্যের ব্রুনাই, এইসব জায়গাতে আমরা আনতে পারি এবং LNGর ব্যবহারটা বাড়িয়ে দিতে পারি। এইভাবে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে যদি যুদ্ধ লিঙ্গারিং বা লঙ্গার টাইমের জন্য হয়। সামনের দিনগুলোতে বিকল্প আরো অনেকগুলো দেশের সাথে সরকার হয়তো উদ্যোগী হবে কূটনৈতিক দিক থেকে এই সংকটটি মোকাবেলা করবার জন্য। রিনিউয়েবল এনার্জি, এখানে বিকল্প জ্বালানি, রিনিউয়েবল এনার্জিতে মন দিতে হবে। আপনার শুধু ফসিল ফুয়েলের উপর নির্ভর করলে হবে না, রিনিউয়েবল এনার্জিতে আমাদের মনোযোগ দিতে হবে। নিশ্চয়ই সেই বিষয়ে আমরা সামনের দিনগুলোতে
ভেতরে সরকারের পদক্ষেপ দেখতে পাবো এবং সাধারণ মানুষের ভেতরে একটা স্বস্তিকর জায়গা হয়তো তৈরি হবে। ধন্যবাদ আজিজুল বারী হেলাল, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আগামীতে আবারও কথা হবে, তবে অন্যান্য অতিথিরা থাকবেন, কারণ যুদ্ধের আরও বেশ কিছু খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। দর্শক, ৭১ জানুয়ারি বিরতির পর আবারও আলোচনায় হবে আপনাদের সাথে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জানুয়ারি। আমরা আমাদের অতিথিদের কাছে ফিরতে চাই। অধ্যাপক তৌফিক, আপনার কাছে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই চাই। সেটি হচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ইউরোপের থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা একটি খবর দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে সেটির এখনও পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি এবং এখন সেই খবরটাও দেখা যাচ্ছে না। সেটি হচ্ছে যে নেতানিয়াহু মারা গেছেন, এবং এটিকে আবার বিশ্বাসযোগ্য করবার জন্য এআই দিয়ে এক ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে নেতানিয়াহু মারা যাওয়ার কথা বা বেঁচে থাকার বিষয়টি, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি যে সারা দুনিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম তারাই আসলে নিয়ন্ত্রণ করে, তাই বিভিন্ন গণমাধ্যম বলছে যে এ ধরনের গুজব হোক বা সত্যি কথাই হোক না কেন, সেটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে সেই ফিডটি আর কোথাও বা সেই জিনিসটি কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার কাছে যেটি জানতে চাই, সত্যিকার অর্থে যদি নেতানিয়াহু মারা যান, তাহলে আসলে যুদ্ধের অবস্থা কি হতে পারে বা ইসরায়েলের আসলে কি অবস্থা হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে নেতানিয়াহু মারা গেছে কি যায়নি, ব্যাপারটা কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট ইসরায়েল থেকে এখনো দেয়নি। আমরা সোশ্যাল মিডিয়াতে এটা গত এক সপ্তাহ যাবতই দেখছি। আসলে সোশ্যাল মিডিয়ার এই নিউজের উপর আমরা কতটুকু রিলাই করতে পারছি, প্রথমত হচ্ছে এটা। আর যদি মারাও যায় আর ইসরায়েল থেকে যদি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, আমাদের কিন্তু আলটিমেটলি সেটা কি ট্রাস্ট করতে হচ্ছে যে মারা যায়নি। আবার মারা গেলেও ওরা হয়তো স্ট্র্যাটেজিক কারণে সেটা হয়তো পাবলিশ করতে চাচ্ছে না। এটাতে যে খুব বড় ধরনের ইম্প্যাক্ট আসবে এই মুহূর্তে যুদ্ধ যেটা চলমান, আমার কাছে মনে হয় না। আপনি দেখেন, ইরানের পাশাপাশি ইরানের কথা যদি চিন্তা করেন, ইরানের যে মুখপাত্র উনি স্পষ্টত বলেছেন ইরানের টপ লেভেলের নেতা কয়জন মারা গেছে, কয়জনকে মেরেছে সেটা আসে যায় না, কারণ একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে, যে সিস্টেমই বলে দিবে কাউকে মেরে ফেললে তারপর নেক্সট কে হবে। এখানে 10 জন হতে পারে, 100 জন হতে পারে। ইতিমধ্যেই কিন্তু ইরানের টপ লেভেলের অনেক নেতাকে কিন্তু হত্যা করা হয়েছে, এবং তারপরে কিন্তু ইরানের সিস্টেম থেমে থাকেনি। হয়তো ইসরায়েলেরও সেরকম একটা থাকতে পারে, ওরা হয়তো ওদের স্ট্র্যাটেজিক কারণেই হয়তো সেটাকে পাবলিশ করছে না। যতক্ষণ না পর্যন্ত আমরা অফিসিয়াল স্টেটমেন্ট পাবো ইসরায়েল থেকে, আমার কাছে মনে হয় এটাকে আমরা কোন ভাবে বিশ্বাস করব? আমরা তো সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র অথেন্টিক নিউজ ছাড়া, যেটাকে ধরেন এটা যদি সিএনএন, বিবিসি, আল জাজিরা হতো, যেটার উপর আমরা রিলাই করতে পারতাম, সোশ্যাল মিডিয়ার এই নিউজের উপর আসলে আমরা কতটুকু রিলাই করতে পারবো? হ্যাঁ, কিন্তু নেতানিয়াহুর বন্ধু ট্রাম্প সাহেব তো অহরহ আসছেন, কথা বলছেন। নেতানিয়াহু কোনো কথাও বলছেন না, বা কোথাও দেখা যাচ্ছে না, যে কারণে এই সন্দেহ হোক গুজব হোক এটা ডালপালা ছড়াচ্ছে। আচ্ছা, এখানে সামন্ত ভাই আমার কাছে যেটা মনে হয়, উনি তার নিরাপত্তার ইস্যু নিয়ে সে শঙ্কিত হতে পারে, কারণ ওরা তো ইরানের সব টপ লিডারদের হত্যা করছে, তার মাঝে তো ভয় থাকবেই। আর সবসময় যুদ্ধবাজরা ভীতু হয় এবং নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করে। ওরা কিন্তু শুধু নিজেদেরকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। সেই স্ট্র্যাটেজিক কারণে এমনও আছে সে তার লোকেশন, সে কোথায় আছে, এগুলো হয়তো জেনে যেতে পারে, এই কারণে হয়তো নাও বলতে পারে। আবার পাশাপাশি এটাও হতে পারে সে হয়তো জীবিত না থেকেও, যেটা আপনি এআই দিয়ে তার কফি খাওয়ার দৃশ্য দেখিয়েছে, যেখানে আমরা দেখেছি 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল দেখা গিয়েছে, 6টা আঙ্গুল দেখা গিয়েছে, এটাও হতে পারে। তো আমার কাছে মনে হয় এইটা খুব বড় ইস্যু না, যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করছে, স্কুলগামী বাচ্চাদের হত্যা করছে। এখানে একজন নেতানিয়াহু মারা গেছে কিনা এটা আমার কাছে ব্যাপার না। আমার কাছে কিন্তু যে বাচ্চাটাকে মেরেছে, যে সিভিলিয়ানকে মেরেছে, তার যে আমি বলবো ভ্যালু তার চেয়ে নেতানিয়াহুর চেয়ে অনেক বেশি। সে একটা যুদ্ধবাজ, সে মরে গেলে তো মানুষ ক্ষান্ত হবে, মানুষ তো খুশি হবে। যুদ্ধবাজ কোথাও, সেটাই তো ভিক ভাই, আপনার কিছু যায় আসে না, কিন্তু অনেকের যায় আসে। নেতানিয়াহুর মতো একজন খুনি মারা গেছে, এইটা এই ইসরায়েলের আক্রমণের বিরোধিতাকারীদের মানসিক শান্তি দিবে যে এইরকম যুদ্ধবাজ একজন খুনি
সে নিহত হয়েছে। সুতরাং নিঃসন্দেহে, নিঃসন্দেহে। ইসরায়েল যেহেতু এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, মানুষ যদি এটা নিয়ে কিছু আনন্দ পেতে চায় পাক না, পরে দেখবো আমরা কি হয়। আমরা আসলে আমি বলবো যে এখানে যারা আমরা আলোচনা করছি আমরা সবাই খুশি হব, প্রতিটা মানুষ খুশি হবে, কারণ যুদ্ধবাজের মৃত্যু কামনা আমরা সবাই করছি কিন্তু, এবং সোশ্যাল মিডিয়াতে এটা রিফ্লেকশন দেখছেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এত খুশি হচ্ছে। আমার কাছে মনে হয় স্বাভাবিকভাবেই কোনো মৃত্যু কিন্তু মানুষকে আনন্দ দেয় না, তবে নেতানিয়াহুর মৃত্যু নিঃসন্দেহে মানুষকে আনন্দ দিবে। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, মাহফুজুর রহমান যেহেতু আছেন আমাদের সাথে, সেটি হচ্ছে সৌদি আরব যতটুকু বিভিন্ন গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম প্রথমেই সৌদি আরব আমেরিকাকে বলেছে যে ইরানের উপর অ্যাটাক করার জন্য। এরপর আমরা দেখেছি যে সৌদি আরব প্রচণ্ড চুপ থাকে প্রতিবারই বিভিন্ন সময় যখন নানা দেশে যুদ্ধ হয়, বিশেষ করে মুসলিম দেশের উপর, তখন হচ্ছে সৌদি আরব এবং গাজার ইস্যুতে আমরা জানি বছরের পর বছর তাদের অবস্থানটি। আজকে সৌদির যে পররাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে হচ্ছে 12টি মুসলিম দেশ তারা ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। তারা বলছে যে ইরান যদি সৌদি আরবের জ্বালানি ক্ষেপণাস্ত্রে হামলা চালায় তাহলে এবার পাল্টা হামলা চালাবে সৌদি আরব। এ ধরনের একটি বক্তব্য তারা দিয়েছে। আপনার দৃষ্টিতে আসলে কি মনে হচ্ছে? আমি আজকের এই বক্তব্যটি পুরোপুরি গ্রহণ ওইভাবে করছি না, এই কারণে যে আপনি দেখেন ইরান সবগুলো দেশ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকেই কম বেশি আক্রান্ত করলেও সৌদি আরবে কিন্তু তারা তেমন ভাবে মিলিটারি অফেন্সিভ যে ক্যাম্পেইন সেটা চালায়নি। অর্থাৎ এই দেশগুলোর মধ্যে সৌদি আরব সবচেয়ে কম আক্রমণের শিকার হয়েছে ইরানের। এবং আপনার ইরানের সঙ্গে যে সৌদি আরবের একটা মধ্যস্থতা হয়েছিল চীনের মাধ্যমে, এরপর থেকে দেখা গেছে যে দুই দেশের মধ্যে সম্পর্কের একটা উন্নয়ন হয়েছিল। তো আমি ঠিক জানি না যে এই যুদ্ধে সৌদি আরব এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা, কিংবা শেষ পর্যন্ত সৌদি আরব ইরানের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নেবে কিনা, অথবা মধ্যস্থতার চেষ্টা করবে কিনা। সৌদি আরবের জন্য সবচাইতে সুবিধাজনক অবস্থান হতো সম্ভবত যদি সে মধ্যস্থতায় এগিয়ে আসতো। আপনাদের খেয়াল আছে অল্প কিছুদিন আগেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে মধ্যস্থতা করার জন্য সৌদি আরব কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছিল, যেটা সৌদি আরবের সাধারণভাবে ট্র্যাডিশনের সঙ্গে যায় না। সৌদি আরব এর আগে কিন্তু এরকম ভাবে বড় ধরনের মধ্যস্থতায় কখনো এগিয়ে আসেনি। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে বরং যে সৌদি আরবের সামগ্রিকভাবে কূটনৈতিক চরিত্র একটুখানি পরিবর্তিত হয়েছে, এবং এই যুদ্ধে যদি তার প্রতিফলন দেখতে পাই তাহলে আমি বেশি খুশি হব। অবশ্যই আমরা সবাই আসলে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে, আমরা সবাই খুশি হব, কারণ বারবারই যখন কোনো মুসলিম দেশ বা মিডল ইস্টের কোনো দেশের উপর আক্রমণ হয় সবাই কম বেশি তাকিয়ে আমরা থাকি যে সৌদি আরবের অবস্থানটা কি, তারা আসলে কোথাও প্রতিবাদ করছে কিনা, নাকি তারা সমঝোতা করছে, নাকি আসলে নীরব থাকছে। আপনিও নিজেও বলছিলেন যে অনেক দিন পর আসলে আমরা দেখেছি যে ইউক্রেনের সময় তাদের এক ধরনের কথা, যদিও ইরানের বেলায় আবার তারা ইরানকেই হুমকি দিচ্ছে। আলোচনা শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং শান্ত ভাই আপনিও যুক্ত ছিলেন। আলোচনা রাজনীতি এবং কূটনৈতিক এবং আন্তর্জাতিক তো হলোই, হয়তো সামনের দিনগুলোতে এই আলোচনা আরও দীর্ঘায়িত হবে। দর্শক, তখন নিশ্চয়ই আবারও ৭১ জার্নালে যুক্ত হবেন। ধন্যবাদ আজকের মতো।